প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা গত পর্বের শারমিনের ভাবনাটি দেখেছিলেন তারা জানেন আমি সেই পর্বে কথা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি বিভিন্ন বিদেশ সফরে যাচ্ছেন এবং আসলে মূলত আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে যাচ্ছেন এবং সেখানে তাকে আমরা একটা বেশ সক্রিয় ভূমিকায় এবং সরব উপস্থিতি তার লক্ষ্য করতে পারি। যেমন জাতিসংঘ সম্মেলনে তিনি গেলেন, একটা বেশ আলোড়নই তুললেন তিনি গেলেন আজারবাইজানের বাকুতে, সেখানে তিনি জলবায়ু সম্মেলনে গেলেন, সেখানে তার সক্রিয় উপস্থিতি আমরা দেখেছি। তিনি সেখানে ৩-০ তত্ত্ব দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা গত পর্বে কথা বলছিলাম যে বাইরে বা দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে তাকে যতটা সরব বা সক্রিয় অবস্থানে দেখা যাচ্ছে, বর্তমানে যেখানে দেশের নানানমুখী সংকট, দ্রব্যমূল্য থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানান সেক্টরে আন্দোলন, অস্থিরতা, রাস্তাঘাটে প্রতিদিনই আন্দোলন চলছে, এরকম একটা পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি দেশের অভিভাবক, তাকে দেশের বিষয়গুলো নিয়ে বা সংকটগুলো নিয়ে মোটেও সক্রিয় দেখা যাচ্ছে না, অন্তত দৃশ্যমান হচ্ছে না, বা তাকে সরব অবস্থানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, এই প্রশ্নটি আমি গত পর্বে শারমিনের ভাবনায় করছিলাম, আপনারা যারা দেখেছেন। আজকে একটু কথা বলতে চাই, মানে গত পর্বের এই প্রশ্নটি উত্থাপনের পরে আমি দেখলাম যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে দেশেও বেশ সরব অবস্থানে দেখা যাচ্ছে। উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হলো, এই সরকার দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয় উপদেষ্টা পরিষদ বৈঠক করলো এবং সেই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া সংশোধনের খসড়া সেটি অনুমোদন হয়েছে। যাই হোক, সেটি একটা ভিন্ন আলোচনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আগের অনুষ্ঠানে বলছিলাম, মানে আগের পর্বে বলছিলাম যে বিদেশি গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কথা বলতে দেখছি, কিন্তু দেশীয় গণমাধ্যমে বলছেন না। এখন আমরা এই সম্প্রতি সময় দেখলাম তিনি দেশীয় বিষয়ে কথা বলছেন এবং দেশের গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। না দর্শক, আমি কিন্তু মোটেই এটি দাবি করছি না যে আমি বলাতেই এত তৎপরতা বা টনক নড়ে গেল, মোটেই তেমনটি আমি দাবি করছি না। কিন্তু যেটি নিয়ে আজকে কথা বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশীয় যে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বণিক বার্তাকে, সেখানে তিনি বেশ কয়েকটি প্রসঙ্গেই কথা বলেছেন। তিনি দ্রব্যমূল্য নিয়ে কথা বলেছেন, তিনি এই সরকারের মেয়াদ 4 বছরের কম হবে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি, যেটি নিয়ে প্রশ্ন, নানান রকম আলোচনা বা বিতর্ক হচ্ছিল, সেই বিষয়ে একটু স্পষ্ট করেছেন। তিনি সংস্কার নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার করবেন, না চাইলে নির্বাচন দিয়ে চলে যাবেন, রাজনৈতিক দলগুলোকেই বলতে হবে, এই প্রসঙ্গটিতে বলছেন। এবং মেয়াদ কতদিন হবে এবং সংস্কারের কীরকম হবে সেই প্রসঙ্গের উত্থাপন হলে তিনি বলছেন, তাকে একটু কোট করি আমি। তিনি বলছেন 4 বছর তো ধৈরা বান্ধাও এদের রাখতে পারবেন না, যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় উপদেষ্টা মণ্ডলী, তারা বলছে আজকেই আমাদের ছাইরা দেন, আমি কি করে চলবো, এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না, আমি যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে দেন, আমরা জায়গা। কাজেই আমাদের ভেতরে হইল যে তাড়াতাড়ি যাবার, আমরা 4 বছর বললে তো লোক এখনই চলে যাবে বাইরাইয়া, বলবে আমারে ছাড়া চলেন। 1-2 না, কয়েকজন এখানে আছেন যে আমাদের ছেড়ে দেন, তাদের রোজ কান্নাকাটি হলো, আর কতদিন আমাদের রাখবেন, আনকোট। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এটি তিনি বণিক বার্তাকে দেওয়ার সাক্ষাৎকারে বলছিলেন। আমি মূলত আজকের আলোচনায় এই অংশটুকু নিয়েই কথা বলতে চাই যে তিনি বলছেন উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন, 1-2 না, কয়েকজন সদস্য আছেন যারা বলছেন আমি কি করে চলবো, এই বেতনে তো আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমি একটু এই বক্তব্যটি দেখার পরে আমি একটু বিশেষভাবে দেখার চেষ্টা করছিলাম যে আমাদের উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত উপদেষ্টারা আসলে কি পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা, বেতন ভাতা সহ কি আসলে পান। আমি দেখছিলাম যে সরকার গঠন হলো 8 তারিখে, 8ই আগস্ট, তারপর 9-10 তারিখে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই খবরটি বা এই প্রতিবেদনটি দিয়েছে যে আমাদের উপদেষ্টারা কি কি সুবিধা পাবেন বা তাদের বেতন ভাতা কেমন হবে। আমি কয়েকটি দেখছিলাম, তার মধ্যে একটি আমি একটু উল্লেখ করি। আমি বাংলা ট্রিবিউনের প্রতিবেদন পড়ছি, এটি উপদেষ্টারা দায়িত্ব পালনকালে যেসব সুবিধা পাবেন এই শিরোনামে। আমি একটু পড়ি, আপনাদেরকে আমি হয়তো লিঙ্কও দিয়ে দিতে পারি, আপনারা এটা দেখতে পারবেন। মানে এই প্রতিবেদনে যা বলা হচ্ছে, খবরে যা বলা হচ্ছে, মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। দ্য মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক
1,05,000 টাকা। 1,05,000 টাকা বেতন পান দর্শক। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না। তার মানে উপদেষ্টারা যে 1,05,000 টাকা বেতন পান তার জন্য তাদেরকে কোনো কর দিতে হয় না, পুরোপুরি করমুক্ত এই টাকাটি তারা নিতে পারেন। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে। আচ্ছা, এই হলো উপদেষ্টাদের একটা বেতনের সুবিধা। আরও আছে, এখানে শেষ না। সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়ামক ভাতা পান মাসে 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান, যার যাবতীয় খরচ সরকার বহন করে। উপদেষ্টারাও এই একই সুবিধা পাবেন। উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশে ভ্রমণের খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পাবেন। তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ বহন করে সরকার। সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র কিনতে পারবেন। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল পাবেন। বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8 লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান, বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান, নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পান তারা। এছাড়া অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচও পান একজন মন্ত্রী। এসব সুবিধাই নতুন সরকারের উপদেষ্টারা পাবেন। বিশাল একটা ফর্দ, আমি পড়তেই বেশ খানিকটা সময় নিয়ে নিচ্ছিলাম। আপনারা বিরক্ত হচ্ছিলেন কিনা পড়তে পড়তে আমি জানি না, কিন্তু এটুকু বুঝতে নিশ্চয়ই পারছি আমরা যে তারা 1,05,000 টাকার একটা বেতনের বাইরেও, যেটি করমুক্ত বেতন, তার বাইরেও দৈনিক ভাতা, মাসিক ভাতা, গাড়ির খরচ, বাড়ির খরচ সহ নানান রকম খরচ, পরিবারের খরচ, বিদেশ ভ্রমণের খরচ সহ অনেক রকমের আর্থিক একটা সুবিধাই তারা পেয়ে থাকেন। এত কিছুর পরেও মাননীয় উপদেষ্টারা, যাদের বেশ কয়েকজনের কথা অন্তত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, তারা ছেলের বেতনটাই দিতে পারছেন না। খুব জানতে ইচ্ছে করে যে তাদের ছেলেরা আসলে কোন সোনায় মোড়ানো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। খুব কৌতূহল জাগে। সেই বিষয়টি যদি নাও যাই, যে তাদের উদ্বেগটা নিয়ে অন্তত কথা বলতে চাই, যে ছেলের বেতন দিতে পারছেন না তারা, এটি নিয়ে তারা উদ্বিগ্ন। একটু কি চিন্তা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ আপনারা, যে তাহলে যারা দিন আনে দিন খায় যে মানুষগুলো আছে, দিনে বা মাসে 10 থেকে 15,000 টাকা বেতন পান, বা আরও বেশি পান, ধরেন 30-40,000 টাকা বেতন পান, তারা আসলে কিভাবে চলেন? তাদের দিন কি করে যায়, তাদের মাস কি করে যায়, তাদের ছেলেরা কিভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা তাদের ছেলেদের পড়াশোনার খরচটা কিভাবে আসে? অবশ্য আপনাদের ছেলেদের বেতন নিয়েই ভেবে বেশ অস্থির, ছেড়ে দেন জায়গা অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি একটা কথায় বলে না, সেরকম একটা অবস্থা। যখন তখন এত কিছু ভাববার সময় আছে কিনা সেটাও আসলে নিশ্চিত নাই আমরা। কিন্তু এটি তো নিশ্চয়ই আপনারা ভাবেন, যারা আপনাদের নিয়োগকর্তা, ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সাধারণ ছাত্র জনতা, যারা এই পুরো গণঅভ্যুত্থান বা বিপ্লবের সময় নিজের জীবনটা দেবার ব্যাপারেও 2 বার চিন্তা করলো না। সেখানে আপনারা চিন্তা করছেন আপনাদের ছেলের বেতন, সেটি আপনাদের একটা চিন্তার বড় কারণ। একটু কি আমরা লক্ষ্য করতে পারছি আসলে ডেডিকেশনের জায়গাটাও কতটা? উপদেষ্টা পরিষদে যাদের হাতে বর্তমানে এই সংস্কার, রাষ্ট্র মেরামত বা সুন্দর দেশ গড়া, বৈষম্যহীন দেশ গড়া, নানান রকম আবেদন, দাবি তাদের কাছে আছে বা দায়িত্বটি তাদের উপর আছে, তখন তাদের ডেডিকেশনের যে মাত্রা, ছেড়ে দেন আমরা জায়গা নির্বাচন দিয়ে তাড়াতাড়ি, এরকম একটা ভাবধারা যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন, তার বক্তব্যটাকে যদি আমরা ব্যাখ্যা করি, এই যদি হয় উপদেষ্টাদের অবস্থান, তাহলে ডেডিকেশনের জায়গাটাকে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা সম্ভব হয় কিনা। আমার তো তাই সেরকমটাই মনে হচ্ছে। আমি একটু আসলেই জানতে চাই কারা এই উপদেষ্টারা। যদিও আমি এটি একদমই নিশ্চিত যে আমি আসলে জানতে পারবো না এই বেশ কজন উপদেষ্টা তারা কারা, যারা ছেলের বেতনের বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন বা চিন্তায় আছেন।
তাদের ছেড়ে দিলে কি, মানে তারা যখন বলছেন যে ছেড়ে দেন জায়গা, তাদের ছেড়ে দিলে কি আর নতুন মানুষ, ডেডিকেটেড উপদেষ্টা পাওয়া যাবে না, যারা এই কাজের জন্য যোগ্য, দক্ষ এবং যাদেরকে আসলে চিন্তা করতে হচ্ছে না বা চিন্তা করবেন না তারা যে তাদের ছেলের বেতন কিভাবে আসবে, বরং চিন্তা করবেন যে তাদের উপর যে মহা দায়িত্ব, গুরু দায়িত্বটি অর্পিত হয়েছে, তারা সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন? এরকম মানুষের কি খুব অভাব মাননীয় প্রধান উপদেষ্টা? আসলে সেটি ঠিক স্পষ্ট হতে পারছি না। আমি জানি না দর্শক, আপনারা সেই বিষয়টি কতটা স্পষ্ট হতে পারছেন, কতটা বুঝতে পারছেন। আমি আমার মতামতটি জানালাম। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সেই বেশ কজন উপদেষ্টা যারা আসলে ছেলের বেতন নিয়ে খুব উদ্বিগ্ন, তাদের বিষয়ে মতামত জানাতে পারেন। আমার মতামতের বিষয়ে আপনাদের সহমত বা ভিন্ন মত দুটোই আপনারা জানাতে পারেন একদম নিঃসন্দেহে।